রুমিন আপা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বিএনপি বলছে যে জুলাই সনদ নিয়ে যেই অনিশ্চয়তা আছে সেই অনিশ্চয়তাকে আসলে বেশি দিন মানে রাখা যাবে না। এটি একটি বিষয়। আর হচ্ছে যে পিআর পদ্ধতি নিয়ে আপনাদের মন্তব্য তো আমরা জানি, কিন্তু মানে আপার হাউসে যে পিআর পদ্ধতির বিষয়টি অন্যান্য দলগুলো বলছে, সেটা নিয়ে আপনার মন্তব্যটা কি? আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কি মনে হয় কিনা যে ইসলামী দলগুলো একসঙ্গে এবং এনসিপি, যদিও এনসিপি আজকে যে সংবাদটি বের হয়েছে যে তারা যুগপৎ আন্দোলন করবে, সেটি একটি মানে প্রতিবাদ দিয়েছে এবং সেটি মিসলিডিং সংবাদ বলে তারা উপস্থাপন করেছে, কিন্তু মানে এই সমীকরণের বাইরেও কি আপনার কাছে মনে হয় কিনা যে একটা অঘোষিত সমীকরণ আছে বিএনপির বিরুদ্ধে সব ইসলামিক দলগুলো প্লাস এনসিপি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সার্টেনলি একটা অঘোষিত সমীকরণ তো আছে বটেই, এবং আপনি দেখবেন যে যত দিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। যত দিন যাচ্ছে ততই দেশের পরিস্থিতি, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। আপনি দেখবেন আজকে শুধু যে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে যত সময় যাবে পরিস্থিতি আরও খারাপ হবে, অবনতির দিকে যাবে, তাই নয়। আপনি যদি দেখেন আজকে দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু খুব কাছাকাছি একটা কথা বলেছেন যে দ্রুত আপনারা কাজ করুন, কারণ দর্শক অধৈর্য হয়ে গেলে তার পরিণতি ভালো হবে না। আমরা দেখতে পাচ্ছি মানুষ অধৈর্য অনেকগুলো কারণে। আপনার এই শোয়ের যেই হেডলাইনগুলো ছিল তার একটি ছিল বিনিয়োগ বন্ধ হয়ে আছে এবং আশঙ্কাজনক হারে বিনিয়োগ কমছে, বিকজ যারা ইনভেস্ট করবে তারা একটা স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন দেখতে চায়, একটা স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট দেখতে চায়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন জামাত ধীরে ধীরে প্রশ্ন তুলছে এই সরকারের ন্যায্যতার ভিত্তিটা কি। ধরুন এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার রক্তের ম্যান্ডেটের সরকার, এগুলো আমরা বলে এসছি, এগুলো বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কিন্তু 106 অনুচ্ছেদ নিয়ে যে প্রশ্নটা আমি আজ থেকে 12 মাস আগে তুলেছিলাম, হয়তো আমি একটু বেশি আগে তুলে ফেলেছিলাম, এতদিন পরে এসে জামাত কিন্তু একই কথা বলছে। 106 অনুচ্ছেদ যখন হলো সেই সময় বিচারপতিরা আসলে কোথায় ছিলেন? তারপরের দিনই তো বিচারপতিরা সকলেই পদত্যাগ করলেন। তার আগ পর্যন্ত বিচারপতিরা তো কেউ কোর্টে ছিলেন না। 5 থেকে 7 এই 3 দিন তো কেউ কোর্টে যান নাই, কোর্টে ছিলেন না, তারা তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, তারা সেনা বাহিনীর হেফাজতে ছিলেন। 2 হলো সেখানে হিয়ারিং হয় নাই, কোনো লয়ারের সিগনেচার নাই অ্যাটর্নি জেনারেল ছাড়া। এখন এই কথাগুলো যত দিন যাবে তত বেশি ঘোলাটে হবে। একই কথা কিন্তু আজকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে সংবিধান নিয়ে বেশি খোঁচাখুচি করতে গেলে কিন্তু অনেক প্রশ্ন চলে আসবে, অনেক ব্যাপারে প্রশ্ন চলে আসবে, সো দেশটা আরও বেশি অস্থিতিশীলতার দিকে যাবে। আপনি নেপালের উদাহরণটা দেখেন, মাত্র 3 জনের একটা মন্ত্রিসভা হয়েছে এবং শপথ পড়ার সাথে সাথে তারা বলেছে আমার নেক্সট মেইন কাজই হলো ইলেকশন। ওনারা কিন্তু ইনডেফিনিট পিরিয়ড কেন 12 বছরে 14টা সরকার হলো? পিআর পদ্ধতি কি এর জন্য দায়ী, নাকি নেপো চাইল্ডরা দায়ী, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী, কি দায়ী? এগুলো খুঁড়ে বের করতে যায় নাই। তারা বলেছে আমরা অন্তর্বর্তীকালীন জাস্ট এসছি জাস্ট টু গিভ আ বেটার ইলেকশন, একটা ইলেকশন দিয়ে আমরা চলে যাব। আমরা কিন্তু সেটা দেখছি না বাংলাদেশে। আমরা নানান টাল বাহানা লক্ষ্য করছি, টাল বাহানাগুলো খুব ভালো না। এবং একটা কথা বারবার বলা হচ্ছে সরকারের ভেতরে সরকার, তার ভেতরে সরকার। ধরুন আজকে ডক্টর আলী রিয়াজ বলছেন, যিনি আসলে বাংলাদেশি নন, উনি বলছেন যে কেবলমাত্র নির্বাচনই দেশে কোনো পরিবর্তন আনতে পারে না। মানে তাহলে একটা বছর তো আমরা পার করলাম নির্বাচন ছাড়া, দেশে কোন পরিবর্তনটা এসছে আপনি আমাকে বলেন তো? কেবল তো সংবিধান সংস্কার না, এখানে নারী সংস্কার কমিশন গঠিত হয়েছে, এখানে চিকিৎসার সংস্কার কমিশন গঠিত হয়েছে, এখানে আপনার পুলিশ সংস্কার কমিশন হয়েছে, প্রশাসন সংস্কারের জন্য কি কি হবে সেটার একটা রেকমেন্ডেশন এসছে, এবং ওগুলো সংস্কারের ক্ষেত্রে কিন্তু দলগুলো মোটামুটি একমত হয়েছে। সেই সংস্কারে কয়টা বাস্তবায়ন হয়েছে আপনি আমাকে বলেন তো? সো আপনি আসলে একটা বাবল তৈরি করতে চাচ্ছেন মানুষের সামনে যে আমি এটা করছি ওটা করছি, আমি থাকলে আমি এটা করব ওটা করব। আপনারা আসলে কিছু করছেন না। আপনারা যেটা করছেন, আপনারা না পেয়ে পাওয়া একটা ক্ষমতা, যেটা আপনারা কোনোদিন পাওয়ার কোনো কারণ ছিল না, কথাও ছিল না। আপনারা বহু বছর আগে বাংলাদেশকে ত্যাগ করে চলে গেছেন জীর্ণ বস্ত্রের মতো। আপনারা বিদেশিদের সঙ্গে সন্ধ্যাবেলা ইভিনিং স্পেন্ড করতে করতে বাংলাদেশে কোনো মানুষ থাকে কিনা এইসব নিয়ে আলাপ করেছেন, এবং ভবিষ্যতে আপনারা তাই করবেন। কিন্তু বাংলাদেশে কিন্তু এই যে আমরাই থাকবো, সানি পড়াশোনা করে ফিরে এসছে, আমি পড়াশোনা করে ফিরে এসছি, আমরা কি চাইলে পারতাম না থাকতে? পারতাম।
আমরা থাকি নাই, আমরা ফিরে আসছি বাংলাদেশে, এবং আমাদের মৃত্যুও সম্ভবত বাংলাদেশেই হবে ইনশাল্লাহ। সো এই মানুষগুলো না পেয়েছে, জীবনে কেউ তাদের চিনতো না, কেউ তাদের নামও জানতো না, কারণ তারা তো দেশ ত্যাগ করা মানুষ, তাদের নাম কেন জানবে বাংলাদেশ? কিন্তু তারা এখন বড় বড় জায়গায় বসছে, বড় বড় কথা বলছে, বড় বড় বুলি দিচ্ছে। দেশের অবস্থা যে শেষ, আপনি দেখেন 370টা না 80টা মব হয়েছে গত 365 দিনে। জাস্ট ইউ টেল মি অ্যাবাউট ইট। 370টা মব যদি 365 দিনে হয়, ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না, ওই দেশে তো পাগলও বাস করতে চাবে না। আমি বহু মানুষকে জানি, একে তো গত 40 বছরে একটা ভয়াবহ রকম ব্রেন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে। শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে, সেটেল হয়ে গেছে ওখানে। যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি, আমার কানে তো আসে, কথা হয় না, বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয়, দেশ ছেড়ে দিতে চাইছে। অনেকে হিসাব করছে আমার বয়স মিড 40, এখন আমি গিয়ে কি করবো, বাট আমি থাকতে চাই না। অসংখ্য মানুষ বলছে। যেই দেশে এই অবস্থা আইন শৃঙ্খলার প্রতি, গতকালকেই আমার সাথে একজন সাংবাদিকের কথা হলো, তিনি বললেন যে আমি রিপোর্টটা ছেড়ে দিয়ে এসছি মাত্র, প্রতি কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষ খুন হচ্ছে, ওনার এই রিপোর্টে এসছে। সো এই বাংলাদেশে আসলে মানে কোনো স্বস্তি তো নাই, এই সরকার তো স্বস্তি দিতে পারছে না, একেবারে প্রাথমিক স্বস্তি, যেটা আর কিছু দরকার নাই, প্রাথমিক স্বস্তির জন্য প্রাথমিক স্বস্তিটাও দিতে চাচ্ছে, নির্বাচনটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি এটা বলছি না যে নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে, তবে নির্বাচন হলে আপনি একটা জবাবদিহিতামূলক সরকার পাবেন। নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা হবে। নির্বাচন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে যে কারা অপরাধের সঙ্গে যুক্ত, এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান নেয় যে আমরা অপরাধীর পরিচয় দেখব না, আমরা অপরাধীর আর্থিক, সামাজিক, রাজনৈতিক পরিচয়ের দিকে বায়াসড হব না, আমরা প্রশাসনকে দিয়ে শক্ত অ্যাকশনে যাব, সেটা যেই দলই নির্বাচিত হয়ে আসুক, ক্ষমতায় যাক, তারা যদি এই শক্ত স্ট্যান্ডটা নেয়, আপনি বিশ্বাস করেন দেশের চেহারা পাল্টাতে বেশি দিন লাগবে না। আমি আপনাকে একটা কথা বলি, এই যে 365 দিনে 370টা মব, তার কারণ কি জানেন? কারণ সরকার ভেতর থেকে চাই মবটা থাকুক, এতে সরকারের অনেক লাভ। সরকারের তো কোনো তৃণমূলের কর্মী বাহিনী নাই, সরকারের তো কোনো দল নাই, সরকারের তো কোনো অঙ্গ সংগঠন নাই। সরকার তাদের প্রয়োজন মতো যেই কাজটা সরকার করতে চায় কিন্তু করতে পারে না, মব দিয়ে এসে সেই কাজটা দিয়ে প্রেশার তৈরি করার একটা ভান করে, শাহবাগে বসে, যমুনার সামনে বসে, সরকার সেই কাজটা করে। যাদের তৃণমূলের কর্মী আছে তারা মবটা থামাতে পারে না কেন? পারে না কারণ আমরা তো ক্ষমতায় নাই, আমরা তো ক্ষমতায় নাই। এই কাজটা তো পুলিশ প্রশাসনের, আর মব তো কোনো পলিটিক্যাল পার্টি স্পেসিফিক্যালি আপনি যদি বলেন সবচেয়ে বেশি মবের সঙ্গে কারা যুক্ত, এটা কি আমরা জানি না? এটা কিন্তু বড় রাজনৈতিক দলগুলো নয়, এটা কিন্তু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো নয়। কারা কদাকার স্লোগান দিয়ে মব করে। ধরুন আমি একটা লেটেস্ট এক্সাম্পল দিই, ফজলু ভাইয়ের বাসার সামনে দাঁড়িয়ে যে মেয়েটি পৃথিবীর কুৎসিততম ভাষায় স্লোগান দিচ্ছিলেন, সেই মেয়েটি 10 লাখ টাকা চাঁদা দাবি করতে গিয়ে গতকালকে ধরা পড়েছে পুলিশের হাতে। তো এরা কারা?